হ্যাঁ সুমিত, ভালো আছো? জি স্যার, ভালো আছি। আজকে কোন বইটা রিভিউ দিবে? স্যার, আজকে আমি স্ট্র্যাটেজিক মাইন্ডসেট বইটি রিভিউ দিব। বইটির আচ্ছা। লেখক থিবাউট মিউরিক এবং এর অনুবাদ করেছেন রায়হান রায়হান ফেরদৌস রুদ্র এবং ইকরাম মাহমুদ। আচ্ছা, ঠিক আছে, তো আমাদের একটু বলো যে বইটাতে কি কি বিষয় আছে। জি, বইটার মূল বিষয় হচ্ছে 7 দিনের একটা কর্মপরিকল্পনার মাধ্যমে একজন মানুষ কিভাবে পরিপূর্ণ কৌশলগত উৎপাদক বা স্ট্র্যাটেজিক প্রডিউসার হতে পারেন তার বিবরণ। যেমন বইটিকে 5টি অংশে ভাগ করা হয়েছে। এটি কার্যকর পরিকল্পনা, কার্যকারিতা বনাম কর্মদক্ষতা, বুদ্ধিদীপ্ত চিন্তা, কার্যকরভাবে শেখা এবং এনার্জি ম্যানেজিং। প্রথমেই আছে কার্যকরভাবে পরিকল্পনা করা। মূলত আমরা 12 মাসে বা 1 বছরে কিভাবে একজন কৌশলগত উৎপাদক হিসেবে গড়ে উঠতে পারি এ সম্পর্কে একটি আমাদের কর্ম পরিকল্পনা করে নেওয়া উচিত বা কর্মসূচি গঠন করা উচিত, যেখানে প্রতিনিয়ত আমরা নিজেকে উন্নত করতে পারি। বিখ্যাত ম্যানেজমেন্ট কনসালটেন্ট পিটার ড্রাকার বলেছেন, সঠিক উপায় তখনই কার্যকর হয় যখন দক্ষতার সাথে সঠিক কাজগুলো করা হয়। আর যদি সঠিক কাজগুলোর মাধ্যমে আমাদের আহ, লক্ষ্যের কাছাকাছি পৌঁছানো না যায়, তবে তার কোনো অর্থ নেই। তাই আমাদের সঠিকভাবে সঠিক কাজগুলো প্রথমে বাছাই করে নিতে হবে। দীর্ঘমেয়াদী একটা কর্মপরিকল্পনা গঠন করতে হবে। এর এমন কাজ আমাদের পছন্দ করে নিতে হবে যার মাধ্যমে চক্রবৃদ্ধিক শক্তি আমরা পেতে পারি। চক্রবৃদ্ধিক শক্তি অর্থাৎ একটি কাজ করার ফলে পরবর্তী দিনের জন্য সেখান থেকে আমরা উদ্যম এবং অনুপ্রেরণা পেতে পারি। এই ধরনের কাজ আমাদের বাছাই করে নিতে হবে এবং প্রতিনিয়ত করে যেতে হবে, কোনো আলস্য ছাড়া। আবার জেমস তার একটি বইয়ে বলেছেন যে একজন মানুষ যদি দৈনিক 1% কৌশলী হতে পারেন, তবে বছরে 37% কৌশলী হতে পারেন, 37 গুণ ভালো হতে পারেন। মূলত এটি তাত্ত্বিক বিষয় হলেও আমরা ব্যবহারিক ক্ষেত্রে এই কথাটি মাথায় রাখতে পারি। আবার যে কোনো কাজ সঠিকভাবে করার জন্য মনোযোগ খুবই গুরুত্বপূর্ণ। এই মনোযোগ সম্পর্কে ব্রুসলি বলেছেন যে যে ব্যক্তি একবার করে 10,000 ধরনের লাথি প্র্যাকটিস করে সে অপেক্ষা যে ব্যক্তি 10,000 বার একই ধরনের লাথি প্র্যাকটিস করে তাকে আমি বেশি ভয় করি। অর্থাৎ মনোযোগ একটি কুঠারের মতন, যেমন কুঠার দিয়ে গাছের বিভিন্ন জায়গায় আঘাত করলে গাছটির কোনো নড়চড় হবে না, কিন্তু না, এক কাটতে দেরি হবে অনেক। কাটতে দেরি হবে। কিন্তু গাছটির যদি একই স্থানে বারবার কুঠারাঘাত করা হয়, তবে অনায়াসেই গাছটি ধরাশায়ী হয়ে যাবে। অর্থাৎ তীক্ষ্ণ মনোযোগের দ্বারা মানুষ যে কোনো কাজের সঠিক সমাধান নিয়ে আসতে পারে। যেমন আহ অনেক অনেক ছেলেমেয়ের মতন মাইকেল জর্ডান বাস্কেটবল এবং বেসবল দুটোই পছন্দ করতেন, কিন্তু তিনি বাস্কেটবলটাকে তার পছন্দ হিসেবে বেছে নিয়েছিলেন এবং এটাতে দক্ষতা অর্জন করেন। ফলে তিনি এখন বিশ্ববিখ্যাত বাস্কেটবলার হিসেবে পরিচিত। এখন থিবাউট মিউরিস 12 মাসের একটা কর্মপরিকল্পনার চেয়ে 90 দিনের একটি পরিকল্পনার দিকে বেশি মনোযোগ দিয়েছেন। কারণ আহ, আমাদের আমেরিকার প্রেসিডেন্ট বলেছিলেন যে ভবিষ্যৎ এক এক দিন করে আসে। অর্থাৎ একটি একটি দিনের মাধ্যমে আমাদের ভবিষ্যৎ গঠিত হয়। তাই প্রতি 90 দিন বা ত্রৈমাসিক একটা কর্মপরিকল্পনার মাধ্যমে আমরা কৌশলী হয়ে উঠতে পারি। এর যে উপকারিতাগুলো আছে এগুলো হলো, এর ফলে আমরা নির্দিষ্ট এবং স্বল্প দিনের একটা লক্ষ্য পাই, লক্ষ্যের স্পষ্টতা অর্জিত হয় এবং শেষে আমাদের লক্ষ্য পূরণে একটা বিশেষ আগ্রহ দেখায়, যে প্রথম 2 মাস পরে তৃতীয় মাসের আগে আমাদের উৎসাহটা আরো বেড়ে যায় যে তাড়াতাড়ি আমাদের এই লক্ষ্যটা পূরণ করতে হবে। এভাবে 4টি ভাগে আমরা যদি বছরটাকে হিসাব করি, তাহলে আমরা খুব দ্রুত এবং কার্যকরী উপায়ে আমাদের লক্ষ্যটা অর্জন করতে পারবো। আর যে কোনো লক্ষ্য পূরণের ক্ষেত্রে আমাদের একাধিক উপায় খুঁজে বের করা উচিত। যেমন প্রথম উপায়ের চেয়ে পরবর্তী উপায়গুলো বেশি কার্যকরী হয়। গ্যারি কেলার তার দি ওয়ান থিং বইটিতে লিখেছিলেন
যে তাদের কোম্পানি খুব দ্রুত উন্নতির শিখরে পৌঁছেছিল, কিন্তু বিখ্যাত শিল্পগুলো তাদের স্বীকৃতি দেয়নি। তো তারা তাদের কর্মচারীদের বলেন, একটি মিটিংয়ে বলেন যে 100টা উপায় খুঁজে বের করো যার মাধ্যমে আমাদের স্বীকৃতি অর্জন করা যায়। তো 100টা না হলেও সারাদিনের পরিশ্রমে তারা 10টি লক্ষ্য নির্ধারণ করেন এবং পরের দিন সেখান থেকে সবচেয়ে কার্যকর উপায়টি বেছে নেন। তাই সম্প্রচারের আগে সংকোচন জিনিসটি অনেক গুরুত্বপূর্ণ। যেমন অ্যামাজন প্রথম তাদের যাত্রা শুরু করেছিল অনলাইনে বই বিক্রির মাধ্যমে। স্টিভ জবস তার এই পরিকল্পনাটি বাস্তবায়ন করতে সফল হয়েছিলেন। আবার অ্যামাজনের প্রতিষ্ঠাতার একটা দূরদর্শিতা ছিল যে ভবিষ্যতে তারা যেন গ্রাহকদের সব জিনিস তাদের ঘরে পৌঁছে দিতে পারেন। এরকমভাবে গুগল এখন যেমন তাদের ইউটিউব এছাড়াও অন্যান্য প্রতিষ্ঠান আছে, এই বড় কোম্পানির শুরুতে শুধু তারা গুগল সার্চ ইঞ্জিন নিয়ে যাত্রা শুরু করেছিলেন। এভাবে আইফোন, আইপড, তারপর আইফোন, আইটিভি ইত্যাদি করার আগে অ্যাপল কোম্পানি কিন্তু শুধুমাত্র তাদের একটা ছোট কোম্পানির মাধ্যমে যাত্রা শুরু করেন, যেখানে নিজস্ব কম্পিউটার তারা বিক্রি করতেন। তারপর ভার্জিনের প্রতিষ্ঠাতা শুরুতে রেকর্ড বিক্রি করার মাধ্যমে তাদের যাত্রা শুরু করলেও এখন 400টি কোম্পানি তারা তত্ত্বাবধান করেন। এভাবে আমরা কার্যকর উপায়ে বিভিন্ন পদক্ষেপে বা লক্ষ্যে পৌঁছাতে পারি। আবার আছে বুদ্ধিদীপ্ত চিন্তা। অনেকে নিজেদের প্রশ্ন করেন যে কেন আমরা এত বোকা, কেন এই মিটিংয়ে আমি কথা বললাম না, এসব বিভিন্ন বিষয় নিয়ে চিন্তা করে নিজেদের মনে একটা হীনমন্যতার সৃষ্টি করেন। কিন্তু তার পরিবর্তে তাদের চিন্তা করা উচিত যে কিভাবে কাজটি করলে ভবিষ্যতে আরো ভালো করা যেত, কিংবা কার কাছ থেকে বা কে আমাদের এই সম্পর্কে পরামর্শ দিতে পারে, কিংবা আমরা যেই লক্ষ্যটি অর্জন করার জন্য প্রচেষ্টা চালাচ্ছি কারা কারা সেটি আগে থেকেই করেছেন, কিংবা কি হতো যদি ভবিষ্যতে আমরা কাজটি এভাবে করতে পারতাম। তো এই প্রশ্নগুলো যদি আমরা সঠিকভাবে যাচাই করে নিই, তাহলে সহজেই আমরা একটি কার্যকর পন্থা খুঁজে পেতে পারি। আর লেখক আরেকটি উপায়ের কথা বলেছেন কার্যকর এবং কৌশলী হওয়ার জন্য, সেটি হচ্ছে সিইও বাই সিওও বাই কর্মচারী ফ্রেমওয়ার্ক। এটি হচ্ছে প্রথমে একজন সিইওর মতন আমাদের আহ, দিনের একটি পূর্ণ দিনের পরিকল্পনা গুছিয়ে নিতে হবে। যেমন সকালে ঘুম থেকে উঠে আমরা পুরো দিনটিতে কি করব তা 5 থেকে 6 মিনিটের জন্য একটা পরিকল্পনা সাজিয়ে নিতে হবে। আবার কর্মচারীর মতন সেই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে হবে কোনো দ্বিধা ছাড়া। কিংবা এক্ষেত্রে আমাদের কর্মচারী হিসেবে দেখতে হবে যে কি কি করতে হবে, এক্ষেত্রে আমাদের এই কাজগুলো বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় উপকরণগুলো আছে কিনা। এক্ষেত্রে তিনি এই বইয়ে উল্লিখিত 7টি ধাপ অনুসরণ করতে পারেন। আবার দিন শেষে সিওওর মতন আমরা দেখব যে কি করলে আমরা এই কাজটিকে আরো উন্নত করতে পারতাম বা আমাদের পরিকল্পনাটিকে আরো ভালোভাবে প্রতিফলন করতে পারতাম। আবার কার্যকরভাবে শেখা নিয়ে একটি বিখ্যাত উক্তি আছে, সেটি হচ্ছে আমরা যে সকল বিষয় অধ্যয়ন করি তার যতটুকু ব্যবহারিক প্রয়োগ করি সেটি মনে রাখি। লক্ষ্য পূরণে এই বিষয়টি আমাদের গুরুত্বপূর্ণভাবে সহায়তা করে, কারণ আমরা যা কিছুই শিখি না কেন সেটি হাতে কলমে প্রয়োগ করা উচিত। যে কোনো জিনিস শেখার ক্ষেত্রে মানুষ সচরাচর 5টি ভুল করেন। সেটি হচ্ছে অতিরিক্ত শিক্ষা, বিশ্লেষণের উদ্যমহীনতা, কার্যদক্ষতার যে শ্রম, শাইনি অবজেক্ট সিনড্রোম এবং দুর্বল পরিকল্পনার দক্ষতা। এটি হচ্ছে প্রথমেই আছে অতিরিক্ত শিক্ষা। আমাদের এই বর্তমান দুনিয়ায় ইন্টারনেটের কল্যাণে এত বিপুল পরিমাণ তথ্য আমাদের চারদিকে আছে, যেটা আমাদের শোষণ করার চেয়েও অনেক বেশি। ফলে বিভিন্ন তথ্যের মধ্যে আমরা হারিয়ে যাই। যেমন একজন পিএইচডি ডিগ্রিধারীকে অনেক বই এবং গবেষণা নিয়ে কাজ করতে হয়, কিন্তু একজন সাধারণ অফিস কর্মচারীকে
কিছু সংক্ষিপ্ত প্রতিবেদন এবং নিবন্ধন পড়ার মাধ্যমে তার কাজটি বা প্রেজেন্টেশনটি সম্পাদন করতে হয়। আবার বিশ্লেষণের উদ্যমহীনতা, এটি মূলত দুইটি বিষয়ের সম্পর্ক হলে এটি ঘটে। সে দুটি হলো পরস্পর বিরোধী তথ্য জটিলতা, আরেকটি বিষয় হচ্ছে অন্তর্দৃষ্টি হারানো। বিশ্লেষণের উদ্যমহীনতা অর্থাৎ আমরা যে বিষয়টি নিয়ে কাজ করছি বা যেটি আমাদের লক্ষ্য, সে বিষয়ে আমাদের অবশ্যই তথ্য আহরণ করতে হবে। এই তথ্য আহরণের ক্ষেত্রে আমরা যত গভীরে যাব, বিভিন্ন ধরনের তথ্য আমাদের সামনে উঠে আসবে। তার মধ্যে আমরা কিছু পরস্পর বিরোধী তথ্য পাবো, যা আমাদের মনকে বিব্রত করতে পারে। আবার এরকম অনেক তথ্য পাওয়ার ফলে আমরা যত গভীরে যাব, তত সেই বিষয়ে আমরা একটি জটিলতা আঁচ করতে পারবো। ফলে আমরা মূল লক্ষ্য থেকে দূরে সরে যেতে পারি। ফলে আমাদের অন্তর্দৃষ্টির একটা স্বল্পতা দেখা দেয়। এর জন্য আমাদের উচিত, যখন আমাদের মনে হবে যে আমরা আমাদের লক্ষ্য থেকে অনেক দূরে চলে এসেছি, অপ্রয়োজনীয় অপ্রাসঙ্গিক তথ্যে জড়িত হয়ে পড়েছি, তখন এক ধাপ পিছিয়ে এসে আমাদের পূর্বের লক্ষ্যটি মনে করা এবং সে অনুযায়ী দরকারি তথ্যটুকু আহরণ করা। অর্থাৎ আমাদের বেশি জানার চেয়ে এখানে কম জানাটাই অতি প্রাসঙ্গিক। আবার কর্মদক্ষতার শ্রম, এই বিষয়টি এই বইয়ে সব জায়গাতেই বলা আছে যে বর্তমানে সাফল্যের জন্য মানুষ অনেক পরিশ্রম করছে, সারাদিন খাটছে, কিন্তু এই এত পরিশ্রমের মাধ্যমে আমরা যেই ফলাফলটি অর্জন করব, একটু যদি আমরা কৌশলী হয়ে চিন্তা ভাবনার মাধ্যমে কাজটি করি, তাহলে আরো বেশি সফলতা অর্জন করতে পারবো। তাই কর্মদক্ষতার জন্য শ্রম অপেক্ষা আমাদের স্ট্র্যাটেজি এবং স্ট্র্যাটেজিক মাইন্ডসেট ব্যবহার করাটা অতি গুরুত্বপূর্ণ। আবার শাইনি অবজেক্ট সিনড্রোম, আমরা অনেকেই আছি যারা একটি কাজ শেষ না করতেই অন্য একটা কাজে ঝাঁপিয়ে পড়ি। বর্তমানে মানুষ কোনো নির্দিষ্ট বিষয়ে জ্ঞান অর্জনের জন্য বা দক্ষতা অর্জনের জন্য চেষ্টা চালায় না। তারা হয়তো কোনো নিবন্ধ বা ইউটিউবে কোনো ভিডিও দেখছে, সেটা একটা বিষয়ে ধারাবাহিকতা বজায় না রেখে যেটা তাদের পছন্দ হচ্ছে সেটাই দেখছে। তো এর মাধ্যমে এটাকে বলে শাইনি অবজেক্ট সিনড্রোম। এটা থেকে যদি আমরা বেরিয়ে আসতে পারি, তবে খুব সহজেই আমরা কৌশলী মানব হিসেবে আমাদের পরিচয় দিতে পারবো। আর দুর্বল পরিকল্পনা দক্ষতা, আমরা সকলেই জানি যে কোনো কাজ করার আগে আমাদের একটা স্বচ্ছ পরিকল্পনা গঠন করে নিতে হবে। কাজ করতে করতে পরিকল্পনা করতে গেলে আমাদের সেই গোটা কাজটাতেই আমাদের ব্যর্থ হতে হবে। এজন্য প্রথমে পরিকল্পনা করব, তারপর আমাদের মূল কাজটার দিকে মনোযোগ দেব এবং সেই লক্ষ্য অর্জনে আমাদের কি কি দক্ষতার প্রয়োজন সেগুলো বেছে নেব। কারণ আমাদের হাতে সময় খুবই স্বল্প, তাই যে দক্ষতাগুলো আমাদের আহরণ করতেই হবে সেগুলোর দিকেই আমাদের মনোযোগী হতে হবে। এমন কিছু বিষয় আছে যেগুলো আমাদের না জানলেও কিংবা সেগুলোতে বেশি শ্রম না দিলেও চলবে, এগুলোকে এড়িয়ে যেতে হবে। আবার আমাদের বুঝতে হবে যে আমাদের স্ট্র্যাটেজি কখন বেশি থাকে, অর্থাৎ আমরা কখন শক্তিশালী পিরিয়ডটা বা পিক পিরিয়ডটায় অবস্থান করি এবং কখন আমাদের স্ট্র্যাটেজি ডাউন থাকে। আমাদের যখন ক্ষমতা বা স্ট্র্যাটেজি সবচেয়ে উপরের স্তরে থাকে, তখন আমাদের যতটা সম্ভব সকল কাজে মনোনিবেশ করা উচিত। কিন্তু এই মনোনিবেশের ফাঁকে আমাদের একটু নিজেদের বিশ্রাম দেওয়া উচিত। এটাকে বলে ডিফিউজড মোড, অর্থাৎ এই বিশ্রাম দেওয়ার সময়টা ডিফিউজড মোড, এবং যখন আমাদের স্ট্র্যাটেজির মাধ্যমে আমরা কাজে মনোনিবেশ করি সেটা ফোকাস মোড। ডিফিউজড মোড অতি গুরুত্বপূর্ণ, কারণ এই সময়টাতে আমাদের উচিত অন্য সব কাজ ছেড়ে দিয়ে একটু বিশ্রাম নেওয়া। এ সময় আমরা মেডিটেশন করতে পারি, আমাদের বন্ধুদের সাথে চ্যাটিং করতে পারি, কিংবা ঘুরে বেড়াতে পারি, ইত্যাদি অনেক অবসরকালীন কাজ করতে পারি। এর ফলে আমাদের মনে একটা উদ্যম সৃষ্টি হবে। আমরা প্রতি ৪৫ মিনিট অন্তর ১৫ মিনিটের একটা ব্রেক নিতে পারি। ফলে আমাদের যে চক্রবৃদ্ধিক শক্তির কথা বলেছিলাম সেটা আরো জাগ্রত হবে, অর্থাৎ পরবর্তী কাজের জন্য অনুপ্রেরণা এবং উদ্দীপনার সৃষ্টি হবে। আর
এভাবে আমরা প্রয়োজনীয় দক্ষতাগুলোকে বেছে নেব, অপ্রাসঙ্গিক বিষয়গুলো এড়িয়ে চলব। আর একটি মানুষ যার সুস্পষ্ট দৃষ্টিভঙ্গি এবং পরিকল্পনা আছে, সে সহজেই কৌশলী হয়ে উঠতে পারে। তো এই সকল বিষয় নিয়েই আর কি বইটি রচিত, এবং আমাদের কিভাবে আমরা সহজেই 7 দিনের মধ্যে একজন স্ট্র্যাটেজিক প্রডিউসার হতে পারি সে বিষয়ে এখানে বর্ণনা করা হয়েছে। এবং আমরা প্রথমে হয়তো পরিকল্পনা অনুসারে কয়েক সপ্তাহ কাজ করি, আবার পরবর্তীতে আলস্যতা বোধ করি। এবং লেখক বলেছেন যে ব্যস্ততা চিন্তার একটা আলস্য, তাই অতিরিক্ত ব্যস্ত জীবন পার না করে আমাদের কার্যকরভাবে এবং কৌশলী উপায় অবলম্বন করে সঠিক পন্থাটি বেছে নেওয়া উচিত। তবেই আমরা কার্যকর এক ব্যক্তি হিসেবে আমরা গড়ে উঠব এবং কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো। তো ধন্যবাদ। চমৎকার বলেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ স্যার।